শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। আর এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো যে হুমায়ুন কবিরের বাবরি মসজিদে বাধা দিতে যে ব্যক্তি মামলা করেছিল, তার বাড়ি জয়নগর, তিনি আজকে কলকাতা হাইকোর্টে এসেছেন। হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস তার তাকে দল থেকে বহিষ্কৃত করেছে। তাদের দল সেকুলার, অর্থাৎ ধর্ম নিয়ে এই রাজনীতি চলবে না। ইতিমধ্যে আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি দীঘায় মন্দির করেছেন, দুর্গাপুরে মন্দির করবেন এবং রাজারহাটে দুর্গাঙ্গন করবেন। আমরা কথা বলে নেব যে ব্যক্তি জয়নগর থেকে মামলা করেছিলেন, ডক্টর আব্দুল সালাম, তার আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। হুমায়ুন কবিরের আইনজীবী তিনি বলছেন যে জয়নগর থেকে ডক্টর আব্দুল সালাম তিনি কিভাবে বুঝতে পারলেন যে মুর্শিদাবাদ সেই জায়গায় ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়বে, সেই জন্য আপনি মামলা করেছেন, কি বলবেন? প্রথমেই বলি, আমি ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অক্ষুণ্ণতায় বিশ্বাসী। এটা কিভাবে বুঝতে পারলাম? এটা তো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রেপুটেড সমস্ত নিউজ চ্যানেলে প্রচারিত যে মুর্শিদাবাদের টিএমসি বিধায়ক হুমায়ুন কবির তিনি বাবরি নামে আবার একটা মসজিদ গঠন করতে চলেছেন, শিলান্যাস করতে চলেছেন। কিছুদিন আগে থাকতে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন সাধু সন্ত থেকে শুরু করে বিভিন্ন দলের পলিটিক্যাল লিডার্সরা তারা বিভিন্ন ধরনের পক্ষে বিপক্ষে মন্তব্য করে চলেছে। ফলে কি হচ্ছে, আমাদের পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি, আমাদের সমাজ উত্তপ্ত হচ্ছে। হিন্দু মুসলমানের যে একটা সৌভ্রাতৃত্ব, সেই সৌভ্রাতৃত্ব নষ্ট হতে চলেছে। অথচ যদি আমরা ইসলামের আলোকে দেখি, তাহলে সূরাতুল বাকারার 191 নম্বর আয়াতে উল্লেখ হয়েছে যে ফিতনা হত্যার থেকেও গুরুতর। ফিতনা বলতে যা উস্কানি করে, যা উস্কানি ছড়ায়, বিভ্রান্তি ছড়ায়, দাঙ্গা লাগায়, এই ধরনের বিষয়গুলি হত্যার থেকেও গুরুতর। কেন হত্যার থেকে গুরুতর? হত্যা নিঃসন্দেহে অপরাধ, মহা অপরাধ। কিন্তু যদি দাঙ্গা লাগে তাহলে কত মানুষ যে মারা যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই ফিতনা হত্যার থেকে ভয়ঙ্কর। আর যখন কোনো সাধুসন্ত হুমকি দিয়ে তার মাথার দাম 1 কোটি বলে ঘোষণা করছে, কোনো পলিটিক্যাল লিডার যখন বলছে যে বাবরি নামে কোনো মসজিদ হবে না, তখন তো আমার মনে প্রশ্ন যাচ্ছে যে বাবরি নামে মসজিদ হবে না কেন? সংবিধানের কোথাও তো লেখা নেই, সুপ্রিম কোর্টের কোনো নির্দেশেও লেখা নেই। তারপরেও যেখানে বিতর্ক তৈরি হয়েছে সেখানে আমাদের কি করা উচিত? সেখানে আমাদের আদালতের দ্বারস্থ হওয়া উচিত কেবলমাত্র জনস্বার্থে। কারণ যদি কোনো একটা অশান্তির বাতাবরণ তৈরি হয় এবং অশান্তি ঘটে যায়, তাহলে কিন্তু হুমায়ুন কবির মরবে না, আর মমতা ব্যানার্জি মরবে না, মরবে সাধারণ আমার আপনার মতো মানুষ। বিগত দাঙ্গার ইতিহাসগুলো পর্যালোচনা করলেও দেখবেন তাই। যারা উপরে থাকে তারা ক্ষতিগ্রস্ত হয় না, যারা সাধারণ মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়। তাই কেবলমাত্র এই জনস্বার্থে আমি এই মামলাটা করেছি। আরেকটা কথা বলি, যারা সাম্প্রদায়িক তাস পুড়িয়ে রাজনীতির রুটি সেঁকতে চায়, তাদের প্রতি আমার চরম ঘৃণা। আমি তাদেরকে ঘৃণা করি, সেটা সিপিএম হোক, বিজেপি হোক, হুমায়ুন কবির হোক, আর যে কেউ হোক। তবে হুমায়ুন কবির প্রকৃত এটা সাম্প্রদায়িক বা রাজনৈতিক উদ্দেশ্যে করছে কিনা সেটা আমি বলার কেউ নই, কারণ অন্তর্যামী একমাত্র আল্লাহ। তিনি আল্লাহর ঘর নির্মাণ করতে চলেছিলেন, আমি শুনে খুব খুশি হয়েছিলাম। কিন্তু যখন বাবরি নামকরণটা এলো এবং বিভিন্ন ধরনের বিতর্ক চারিদিকে দানা বাঁধা শুরু করলাম, তখন আমি একটা ভয় পোষণ করলাম যে সমাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের মন্তব্য যখন আমি দেখলাম, বিভিন্ন ধরনের বক্তব্য যখন আমি দেখলাম, তখন আমি বুঝতে পারলাম যে সাম্প্রতিক অতীতে মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে শুরু করে শামসেরগঞ্জ প্রমুখ ইত্যাদি জায়গায় যে নৃশংস ঘটনা ঘটেছে সেটা নিঃসন্দেহে নিন্দনীয়, ধিক্কার জানায়। আর এই ধরনের রাজনীতি যারা করে তাদেরকেও ধিক্কার জানায়। মমতা ব্যানার্জিও তো পাবলিক ফান্ড, গভর্নমেন্ট মানি নিয়ে একের পর এক জগন্নাথ মন্দির, নিউ টাউনে দুর্গাঙ্গন, শিলিগুড়িতে মহাকাল মন্দির, এগুলো করতে চলেছেন। পাবলিক ফান্ড কি এইভাবে এক ধরনের মন্দিরের প্রতি লাগানো যায়? এটা কি আইন পারমিট করে? সেটা কি জনস্বার্থ মামলা করবে নাকি? এই মামলার মধ্যে সেটা উল্লেখ রয়েছে। আমি সম্পূর্ণ নিরপেক্ষতা নিয়ে এই মামলা করেছি। আমি কোনো ধর্ম বা কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় বা কারোর পক্ষপাতিত্ব নিয়ে আমি মামলা করিনি। আমি জনগণের স্বার্থে এই মামলাটা করেছি এবং সেক্ষেত্রে এই কথাটা অবশ্যই উল্লেখ করা রয়েছে যে মমতা ব্যানার্জি বা পশ্চিমবঙ্গ সরকার পাবলিক ফান্ড নিয়ে একের পর এক মন্দির তিনি করে চলেছেন। কিন্তু পাবলিক ফান্ড এভাবে কি ইউটিলাইজেশন করা যায়?
তাহলে মহাকাল মন্দির এবং দুর্গাঙ্গনের বিরুদ্ধে আপনারা মামলা করবেন? বলাই আছে এই মামলাতে। আমরা যেভাবে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ করার বক্তৃতার বিরোধিতা করছি, মমতার ওই মন্দির বানানোর বিরোধিতাও করছি। কিন্তু হুমায়ুন কবির তো সরকারি টাকায় করছেন না। আরে ভাই, প্রশ্নটা হচ্ছে কেন বাবরি মসজিদ করতে যাবে এখন? এত পিছনে যাবার ইচ্ছে কেন? বাংলা তো এমনি পিছনে চলে গেছে। বাংলা তো এমনি মমতা ব্যানার্জি 11-15 বছর সময়ে 150 বছর পিছিয়ে দিয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বাংলায় জন্মেছিলেন, আর সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কাজের জন্য সারা পৃথিবীর কাছে আজকে সম্মানের জায়গায় আছেন, সেটা হচ্ছে বাংলার বুকে তিনি বাল্যবিবাহ রুখেছিলেন। আর মমতার কন্যাশ্রীর আমলে বাল্যবিবাহে বাংলা এখন একদম সর্বোচ্চ জায়গায় গোটা দেশে। আপনি আইনজীবী হিসেবে কি মনে করেন যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে তাতে আমি আইনজীবী হিসেবে কি মনে করলাম তাতে করে কিছু যায় আসে না। আমি আইনজীবী হিসেবে সেটাই মনে করি যেটা আমাদের দেশের আইনে আছে, যেটা আমাদের দেশের সংবিধানে আছে। আমাদের সেকুলারিজম মানে এটা ভাবার কোনো কারণ নেই যে একজন গেরুয়া পরা লোক, একটা দাড়িওয়ালা লোক, একটা সাদা গাউন পরা লোক, আর একটা অন্য কেউ, চারটে ধর্মগুরুদেরকে হাত ধরাধরি করে দাঁড় করিয়ে দিতে হবে। ধর্ম নিরপেক্ষতা আর সর্বধর্ম সমন্বয় দুটো সম্পূর্ণ আলাদা ধারণা। হুমায়ুন কবির সাসপেন্ড হওয়ার পর 22 তারিখে ডিসেম্বরে তিনি দল ঘোষণা হুঁশিয়ার দিলেন, কি বলেন? সে কী করবেন না করবেন সে তো দেখা যাবে। উনি তো দল বদল করেছেন। আমার বক্তব্য তো হুমায়ুন কবিরকে নিয়ে নয়, তার দলের নেত্রীকে নিয়ে। আজকে তাকে সাসপেন্ড করছেন। আমি তো বলছি হুমায়ুন কবিরকে যদি সাসপেন্ড করেন ওই যুক্তিতে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে সাসপেন্ড করা উচিত, খুব জরুরি। যদি সেটা না হয় এই বিপদটা কিন্তু বাড়তে থাকবে। মানে আজকে আপনি, কালকে আমি, কালকে উনি, এর বিশ্বাস, ওর বিশ্বাস, তার বিশ্বাস, তার উপরেই চলবে। দেশ এগোবে না, রাজ্য এগোবে না। তো বিধানসভা ভোট ভাবুন তো, সব দেশে সব রাজ্যে যখন ভোট হয় কি আলোচনা হয় বিধানসভা ভোটের আগে? কি ইন্ডাস্ট্রি হলো, কি কাজ হলো, কটা শিক্ষালয় তৈরি হলো, কটা কলেজ তৈরি হলো, কটা বিশ্ববিদ্যালয় তৈরি হলো, আমরা কি নিয়ে আলোচনা করছি? উনি বলেছেন বাবরি মসজিদ বানাবো, উনি বলেছেন আমি দুর্গাঙ্গন বানাবো। এটা আমাদের নির্বাচনের ইস্যু হওয়া উচিত। দেখুন এই রাস্তাঘাট হাসপাতালের ইস্যু নিয়ে আলোচনাই হচ্ছে না। আর জিজ্ঞেস করুন না মুর্শিদাবাদের অবস্থাটা কি? এই যে কিছুদিন আগে জঙ্গিপুরে দাঙ্গা হলো, শামসেরগঞ্জে দাঙ্গা হলো, ধুলিয়ানে দাঙ্গা হলো, কারা ক্ষতিগ্রস্ত হলো? গরিব নিঃস্ব মানুষগুলো। কালকে দেখলাম আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলাম যে রাজস্থানে 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, তার উদযাপন পালন করা হবে। আমি বললাম না, এটা তো একটা রাজনীতি। আগে বুঝুন যে 6ই ডিসেম্বর 1992 দিনটা যেমন স্বাধীন ধর্মনিরপেক্ষ ভারতের ইতিহাসে অত্যন্ত কলঙ্কিত দিন, ঠিক তেমনিভাবে এটাও মনে রাখতে হবে 6ই ডিসেম্বর 1992 তারিখটাকে আমাদের দেশে কিছু মানুষ আছেন যাদের পূর্বসূরীরা বাবরি মসজিদ ভাঙার পর উদ্বাহ নৃত্য করেছিলেন। মনে আছে তো ছবিটা? মুরলী মনোহর যোশী উমা ভারতীকে কাঁধে নিয়ে নৃত্য করেছিলেন। কল্যাণ সিং তখনকার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। আপনি একটু আগে বললেন বক্তব্যের মধ্যে যে মুখ্যমন্ত্রী সরকারি টাকায় মন্দির করছে এবং করছে, মহাকাল মন্দির করবেন, দুর্গাঙ্গন ওসব আর করতে দেওয়া হবে না, আটকাতে হবে ওগুলো। কারণ আশা করি তৃণমূল কংগ্রেস দেখেছেন হুমায়ুন কবিরের জন্য যদি সাসপেন্ড করে, মমতার জন্য সাসপেন্ড করতে হবে। যদি একটা কিছু করতে যায়, মমতা মন্দির বানাতে গেলেই তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড ওকে করতে হবে। বলছি আমাদের ধর্মনিরপেক্ষ দল কমিউনাল ব্যাপার। আরে মমতাকে বোঝাও। ফিরহাদ হাকিম বলতে পারবে মমতাকে? সাহস নেই স্যার। মমতাকে বলতে পারবে না? মমতার কাছেও মাথা নিচু করে থাকে। ববি হাকিমের ক্ষমতা থাকলে মমতাকে বোঝাক যে মমতা ওই সরকারের টাকা দিয়ে জগন্নাথ মন্দির বানাতে পারে না। বলতে পারবে ফিরহাদ হাকিম?